আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ক্রাউড ফান্ডিং থেকে ২৬ লাখ টাকা খরচ করবেন নাসির উদ্দিন, পকেট থেকে ১ লাখ। শরীয়তপুরে বসতঘরে বিস্ফোরণ, আটক ২, চলছে অভিযান। পূর্ব জেরুজালেমে ৩,০০০ নতুন বসতি নির্মাণ করেছে ইসরায়েল। সর্বশেষ জানাবো আমার মতো আর কারো না হোক, গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দল নেতার স্ত্রী। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ক্রাউড ফান্ডিং থেকে ২৬ লাখ টাকা খরচ করবেন নাসির উদ্দিন, পকেট থেকে ১ লাখ। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ২৭ লাখ টাকা ব্যয়ের পরিকল্পনা করলেও এর মধ্যে মাত্র ১ লাখ টাকা নিজের পকেট থেকে দেবেন ঢাকা ৮ আসনের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সমন্বয়ক মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারি। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় তিনি বলেছেন, স্বেচ্ছাপ্রণোদিত দান এবং ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে পাওয়া অর্থ থেকে বাকি ২৬ লাখ টাকা আসবে বলে তিনি ধরে নিয়েছেন। নির্বাচন কমিশনের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নির্বাচনী খরচের উৎস বলতে হয় প্রার্থীদের। ভোট শেষে কোন কোন খাতে কত খরচ হলো তাও জানাতে হয়। ঢাকা ৮ আসনে ভোটার সংখ্যা ২,৭৫,৪৬৬ জন। নির্বাচনের আইন অনুযায়ী ভোটার প্রতি ১০ টাকা হিসেবে এই আসনের একজন প্রার্থী সর্বোচ্চ ২৭,৫৪,৬৮০ টাকা ব্যয় করতে পারবেন। সে অনুযায়ী নির্বাচনী ব্যয়ের পরিকল্পনায় ২৭ লাখ টাকাই সম্ভাব্য খরচ দেখিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি। হালনাগাদ করা আরপিওতে গণপ্রতিনিধিত্ব আদেশে বলা হয়েছে, নিবন্ধিত দল কোনো ব্যক্তি প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ ৫০ লাখ টাকা অনুদান দিতে পারবে। আয় কত, সম্পদ কত? নাসির উদ্দিন পাটোয়ারি তার হলফনামার পেশার ঘরে লিখেছেন, মার্কেটিং কনসালটেন্ট, আগেও চাকরি করতেন বলে জানিয়েছেন। পরামর্শক হিসেবে তিনি বার্ষিক আয় দেখিয়েছেন ২,২০,০০০ টাকা, আর চাকরি থেকে ২,৪৫,৩৩৩ টাকা। মোট বার্ষিক আয় ৪,৪৭,০০০ টাকা। ঘোষিত হিসেব অনুযায়ী এই এনসিপি নেতার হাতে নগদ ২৫ লাখ টাকা রয়েছে। বিভিন্ন ব্যাংকে ৩টি হিসাব রয়েছে। এর মধ্যে একটিতে ৮,২৭৫ টাকা, আরেকটিতে ৯,৭১২ টাকা এবং অন্যটিতে কোনো অর্থ নেই। নিজের ১০ লাখ টাকা এবং স্ত্রীর নামে ১২ লাখ টাকা স্বর্ণের গহনা ও মূল্যবান ধাতুর কথা উল্লেখ করেন তিনি হলফনামায়। মোট সম্পদ দেখিয়েছেন ৩৬,৫৭,০০০ টাকার। এর বাইরে নিজের ও স্ত্রীর নামে জমি, ফ্ল্যাট, ভবন, বাণিজ্যিক জায়গার মতো কোনো ধরনের স্থাবর সম্পদ নেই বলেও তিনি তথ্য দিয়েছেন। ঋণ না থাকা ৩০ বছরের তরুণ নাসির উদ্দিন পাটোয়ারি এবারই প্রথম সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরে জমা দেওয়া আয়কর রিটার্নে বার্ষিক আয় দেখিয়েছেন ৪,৪৭,৩৩৩ টাকা এবং সম্পদের পরিমাণ ২৬,৩০,০০০ টাকা। এর বিপরীতে আয়কর দিয়েছেন ৫,০০০ টাকা। হলফনামা বলছে, পাটোয়ারির নামে কোনো মামলা চলমান নেই। পুরনো ২টি মামলায় খালাস পাওয়ার তথ্য তিনি লিখেছেন। এমবিএ করা পাটোয়ারির জন্ম ১৯৯৫ সালের ১ নভেম্বর। ঢাকা ৮ আসনে তিনি জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন জোটের প্রার্থী। শরীয়তপুরের বসতঘরে বিস্ফোরণ, আটক ২, চলছে অভিযান। শরীয়তপুরের জাজিরা উপজেলার বোমা বিস্ফোরণের ঘটনায় একটি বসতঘর উড়ে গেছে। এতে সোহান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করেছে পুলিশ। বিষয়টি ইত্তেফাক ডিজিটালকে নিশ্চিত করেছেন জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সালে আহমেদ। তিনি জানান, এই ঘটনায় পুলিশের অভিযান চলমান রয়েছে। এখন পর্যন্ত ২ জন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। এর আগে বৃহস্পতিবার ৮ জানুয়ারি ভোর আনুমানিক ৪টার দিকে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীর কান্দি গ্রামে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহত সোভান একই এলাকার বাসিন্দা। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হলে একটি বসতঘরের দেয়াল ও চালা উড়ে যায়। পরে ঘটনাস্থল থেকে রাসায়নিক দ্রব্য, বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে প্রায় ৫০০ মিটার দূরে একটি ফসলি জমিতে এক যুবকের ক্ষতবিক্ষত ও রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পূর্ব জেরুজালেমে ৩,০০০ নতুন বসতি নির্মাণ করেছে ইসরায়েল। প্রস্তাবিত ফিলিস্তিনি রাষ্ট্রের রাজধানী পূর্ব জেরুজালেমের ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য ৩,৪০১টি নতুন বাড়ি নির্মাণের কাজ শুরু করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ইসরায়েল।
বুধবার ফিলিস্তিনের সরকারি সংস্থা ওরাল অ্যান্ড সেটেলমেন্ট কমিশন জানিয়েছে যে ইসরায়েলি সরকার ইতিমধ্যে এই নির্মাণ কাজের জন্য টেন্ডার বা দরপত্র আহ্বান করেছে। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ E1 এলাকায় এই বিশাল আবাসিক প্রকল্পটি বাস্তবায়িত হতে যাচ্ছে। এই এলাকাটি ইসরায়েলের মূল ভূখণ্ড থেকে পশ্চিম তীরের মারে আদমিম শহরের সংযোগ পথ হিসেবে ব্যবহৃত হয়। এখানে নতুন বসতি স্থাপিত হলে পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারিত্ব আরও পাকাপোক্ত হবে এবং ফিলিস্তিনি ভূখণ্ডের অখণ্ডতা মারাত্মক হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। ফিলিস্তিনের ওরাল অ্যান্ড সেটেলমেন্ট কমিশনের প্রধান মুআয়াদ শাবান তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সিকে জানিয়েছেন, এই প্রকল্পটি মূলত 2025 সালের আগস্ট মাসে ইসরায়েলি মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছিল। তিনি উল্লেখ করেন, আন্তর্জাতিক মহলের তীব্র চাপের কারণে গত প্রায় 3 দশক ধরে পূর্ব জেরুজালেমে ইসরায়েলের এই ধরনের সম্প্রসারণ কার্যক্রম বন্ধ ছিল, কিন্তু চলমান গাজা যুদ্ধ পরিস্থিতিকে পুরোপুরি পাল্টে দিয়েছে। ইসরায়েল এখন আন্তর্জাতিক আইনকে উপেক্ষা করে দ্রুত গতিতে তাদের দখলদারিত্বের সীমানা বাড়িয়ে নিচ্ছে। মুয়াদ শাবানের মতে, এই বসতি নির্মাণের মূল উদ্দেশ্য হল পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের অন্যান্য অংশ থেকে বিচ্ছিন্ন করে পশ্চিম জেরুজালেমের সঙ্গে যুক্ত করা এবং ওই এলাকার ফিলিস্তিনি জনসংখ্যা বৃদ্ধি ঠেকানো। ঐতিহাসিক প্রেক্ষাপট অনুযায়ী 1948 সালে জাতিসংঘ গাজা, পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমের সমন্বয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ঘোষণা দিয়েছিল। তবে 1967 সালের আরব ইসরায়েলের যুদ্ধের সময় পূর্ব জেরুজালেম দখল করে নেয় ইসরায়েল এবং সেই থেকে শহরটি তাদের নিয়ন্ত্রণেই রয়েছে। বর্তমানে গাজা উপত্যকায় চলমান যুদ্ধের সুযোগ নিয়ে ইসরায়েল তাদের বসতি স্থাপনের কাজকে ব্যাপক ত্বরান্বিত করেছে। পরিসংখ্যান অনুযায়ী 2025 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এক বছরেই পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের জন্য 10,098টি বাড়ি নির্মাণের টেন্ডার পাশ করেছে ইসরায়েল সরকার, যা গত 3 দশকের মধ্যে সর্বোচ্চ। আমার মতো আর কারো না হোক, গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দল নেতার স্ত্রী। রাজধানীতে প্রকাশ্যে গুলি করে হত্যার শিকার ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরের স্ত্রী সুরাইয়া বেগম বলেছেন, ঘটনার সুষ্ঠু তদন্ত না হলে তার মতো আরও অনেক পরিবার সর্বস্ব হারাবে। তিনি বলেন, আমার মতো আর কারো যেন না হয়, এটাই চাই। বৃহস্পতিবার 8 জানুয়ারি ঢাকা মেডিকেল কলেজে মর্গের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সুরাইয়া বেগম বলেন, এই ধরনের ঘটনা আগেও ঘটেছে, এখনও ঘটছে, ভবিষ্যতেও ঘটতে পারে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত না হলে অনেক পরিবার ধ্বংস হয়ে যাবে। ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেবে এমন আশা তার। স্বামীর শেষ কথার স্মৃতিচারণ করে সুরাইয়া বেগম বলেন, গতকাল সন্ধ্যায় সে বলেছিল 1 কাপ কফি বানিয়ে দাও, নামাজ পড়ে বের হব, সেটাই ছিল তার শেষ কথা। সুরাইয়া জানান, বাইরে গেলে মুসাব্বির খুব একটা ফোন করতেন না, কার সঙ্গে আছেন তাও জানাতেন না, কারণ তার মোবাইলের ফোন নজরদারিতে ছিল। কাউকে সন্দেহ করছেন কিনা এমন প্রশ্নে সুরাইয়া বেগম বলেন, নির্দিষ্ট করে কাউকে বলতে পারছি না, আমি রাজনীতির সঙ্গে জড়িত নই, সংসার সামলাতাম। রাজনীতির পাশাপাশি মুসাব্বির কি করতেন জানতে চাইলে তিনি বলেন, 20 বছর ধরে তিনি পানি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। ঢাকা শহরের এই ব্যবসা আমরাই শুরু করি। তিনি 2020 সালের কাউন্সিলর ছিলেন। এখন দল যা বলবে সেটাই করবেন, 3 দিন আগেই আমাকে জানিয়েছিলেন। স্বামীহারা এই নারী জানান, তাদের সংসারে 3 সন্তান রয়েছে। ছোট ছেলে 10ম শ্রেণীতে পড়ে, এক মেয়ে এসএসসি পরীক্ষার্থী এবং বড় মেয়ে অনার্স 3য় বর্ষে অধ্যয়নরত। পুলিশ জানায়, বুধবার রাত 8টার কিছু পরে কাজী নজরুল ইসলাম এভিনিউয়ের হোটেল সুপারস্টারের পাশে আহসানুল্লাহ টেকনোলজি ইনস্টিটিউটের গলিতে অজ্ঞাত পরিচয়ের বন্দুকধারীরা মুসাব্বিরকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তেজগাঁও থানার ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান ব্যাপারী মাসুদও গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে বিআরবি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আজিজুর রহমান মুসাব্বিরকে মৃত ঘোষণা করেন।